রয়টার্স এর সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউ সূত্র ধরে রয়টার্স জানাচ্ছে যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে উনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং তিনি শুধু একা ফিরবেন না, তার সাথে তার আরো যারা নেতৃবৃন্দ আছে তারা দেশে ফিরবে, তারা আদালতে আত্মসমর্পণ করবেন। এবং এর আগে শেখ হাসিনা বলেছিলেন যে এনডিটিভি কে তিনি ডিসেম্বরের দেশে মানে ডিসেম্বরের মধ্যে আসবেন দেশে, আর এবার সুনির্দিষ্ট করে বলছেন যে ডিসেম্বরে আসবেন। তার আগেও তিনি বলেছিলেন মাথা উঁচু করে ফিরতে চান। আজকে দেখুন নাহিদ ইসলাম একটা রিয়াকশন দিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর করার জন্য। আমরা আমি নিজে আপনার উপরে কোনো কিছু আরোপিত করতে চাই না, আমি জানতে চাই আপনার কাছে যে এই ফেরার তাৎপর্যটা কি, এবং বাংলাদেশে বিএনপি বা জামাত অথবা অন্য কারোর রিয়াকশন দেখতে পেলাম না, হঠাৎ করে এনসিপির রিয়াকশনটা প্রথম পাওয়া গেল। এনসিপির জন্য এই চ্যালেঞ্জটা কতটুকু চ্যালেঞ্জ হবে, যেমন তাই প্রমাণে এই দিয়ে আলোচনা শুরু করতে চাই। তাই প্রমাণ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি। শেখ হাসিনার ফিরে আসার ঘোষণার তাৎপর্যটা কি রাজনীতিতে, এবং এনসিপির প্রতিক্রিয়া, এনসিপির কি অবস্থা হতে পারে সেই সময়টা যদি আমরা একটু চিন্তা করি। এবং একটা তো টিআরজি শেখ হাসিনার ফেরা না ফেরা এই বিষয়ে আজকের এই কথাগুলো আগে কখনো এইভাবে বলিনি, আমার কিছুদিনের অনুধাবন। আপনার আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন করছিলাম, একটা বড় অংশের মানুষ আমরা বন্দী হয়েছিলাম। আমার একটা জায়গায় ফাইন্ডিং ছিল যে বন্দী হয়ে থাকা কাউকে হত্যা করা হয়েছিল কিনা, এটা একটা জাস্ট প্রশ্ন আর কি। তো এই জন্য জিজ্ঞাসা করছি যে আন্দোলন করলে তাকে মেরে ফেলা হবে, তাহলে বন্দিরাও অনেকে মারা যাওয়ার কথা ছিল, একটা বিষয় ছিল। আর একটা বিষয় হলো যে এই আন্দোলনে তাদের যে ব্যাখ্যা ছিল ওই সময়, আন্দোলনের সময় ব্যাখ্যাগুলো আমি খুব স্পষ্ট ভাবে একটা করে শুনছিলাম, যে তারা আন্দোলন ঠেকাতে গেছে, ঠেকাতে গিয়ে কঠোর হয়েছে, বিষয়টা এই ধরনের একটা অ্যাটিটিউড। হ্যাঁ, তো এবং আত্মরক্ষার্থে গুলি করেছে, তারা কি বসে থাকবে, এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও জনগণের কিন্তু একটা দাবি সৃষ্টি হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। দেশের বড় জনসংখ্যা একসঙ্গে মাঠে নেমে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, যে কারণে এটাকে গণ অভ্যুত্থান বলা হয়। তো এই যে ব্যাখ্যা যে তাহলে আত্মরক্ষা করবে না পুলিশ, অথবা কঠোর হবে না, অথবা এটাকে মোকাবেলা করবে না কোন একটা আন্দোলনকে, হ্যাঁ কোন পর্যন্ত করবে, কোন একটা আন্দোলন ছোট প্রান্তিক পর্যায়ে আছে, সেটাকে ম্যানেজ করবে, নেগোশিয়েট করবে। কিন্তু জনগণ যখন ব্যাপকভাবে বলে বসে যে আমরা আপনাকে ক্ষমতায় চাই না, এই যে একটা বুঝতে না পারা, হ্যাঁ, যে জনগণ আমাকে চাচ্ছে না, হ্যাঁ, এই যে কঠোর হয়ে যাওয়া বুঝতে না পেরে, এটাই একটা অপরাধের পর্যায়ে চলে গেছে। এবং কোনো একজন ব্যক্তি যদি রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রনীতি সার্বভৌম হয়, সংবিধান যদি সার্বভৌম হয়, আর জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে তো সেই জনগণের চাহিদা অনুযায়ী যখন জনগণ বলবে যে আপনাকে আমরা চাই না, এবং জনগণ প্রেশার ক্রিয়েট করবে, তখন তো কঠোর হওয়ার সুযোগ নাই। আছে নাকি ওনার কঠোর হওয়ার সুযোগ? যে কঠোরতার ব্যাখ্যা দিয়ে যে আন্দোলন দমন করতে গিয়ে মানুষ মারা গেছে, এই কঠোরতার তো হওয়ার সুযোগ নাই তো। যখন সমস্বরে বলছে যে আপনাকে আর আর একদিনের জন্য না, এক মুহূর্তের জন্য না, আপনি পদত্যাগ করেন, ঠিক আছে, তো সেই সুযোগ নাই। কিন্তু সেই কঠোর হতে গিয়েই কিন্তু এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে, অনেকগুলো সন্তান মারা গেছে। সেই সন্তান মৃত্যুকে আমরা কি উপেক্ষা করতে পারি কতটুকু? সেই সন্তানগুলোকে ব্যাখ্যা দেয় যে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং একটা ভুল তথ্যের অবতারণা করা হয় যে 3200 পুলিশ মনে হয় না, এরকম একটা সংখ্যা দেওয়া হয়। আমার পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে আমি নিজে গিয়েছিলাম, আমি তথ্যগুলো সংগ্রহ করা নিজের একটা আগ্রহ ছিল। তো ওই 46-48 জনের উপরে পরিবারগুলো দাবি করে নাই তাদের স্বামী বা বাবা মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে, এখনো দাবি করেনি। তাহলে যদি এরকম ভাবে
যদি সংখ্যাটা এরকম হয় 46-48, সেখান থেকে 32টা কিন্তু একটা বড় ফারাক। তো এই তথ্যটা কিন্তু আওয়ামী লীগ ব্যাপকভাবে স্প্রেড করানোর চেষ্টা করেছিল। এবং দেখেন 48 জন পুলিশ মৃত্যু কিন্তু স্বাভাবিক ঘটনা না, 46 জন না, 10 জন পুলিশ মারাও কোনো স্বাভাবিক ঘটনা না। এবং যে পুলিশটা নির্দোষ তার গায়ে হাত দেওয়াও কোনো স্বাভাবিক বিষয় না। চাকরি করে, সার্ভিস করে, ঠিক আছে। কিন্তু এই যে ভুল তথ্যগুলো দিয়ে আপনার হলো জুলাই আন্দোলনকে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ, এটা সবচেয়ে একটা অনুচিত কাজ। প্রথমত ইতিহাসে প্রত্যেকটা ঘটনা মেনে নিতে হয় যে এইটা আমাদের ভুল হয়েছিল। জামাত যেরকম মানতে চায় না যে 71 সালে তারা ভুল করেছিল, তারা তাদের লোকেরা রাজাকার, তারা আল বদর আল শামস, মানুষ গণহত্যাকারী। অবশ্যই আওয়ামী লীগের জামাত হাজার গুণ বেশি অপরাধী, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ, ঠিক আছে। যাদের মাথা উঁচু করে রাস্তায় চলারই উচিত না, তারা এখন বলে, তারা যে স্লোগানটা দেয় যে 1 2 3 4, তারপরে কি যেন যারা বলি রাজাকার তারা বাংলা ছাড়, এরকম একটা বক্তব্য শুনলাম, যারা বলি রাজাকার তারা এবার বাংলা ছাড়। তো এই ধরনের স্লোগান দেয়, তাহলে রাজাকারকে আমরা রাজাকার বলবো না, আল বদরকে আল বদর বলবো না? গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে যুদ্ধ অপরাধী রাজাকার হয়েও যদি তাদের মতামতও যদি প্রাধান্য পায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী, যে রাজাকাররাও রাজনীতি করবে, রাজাকাররাও দেশে বাঁচবে, রাজাকাররাও নিঃশ্বাস নেবে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী আমরাও তো রাজাকারদেরকে রাজাকারই বলতে পারি, তাই না? তো এই পার্থক্যগুলো করছি এই জন্য যে আমরা যদি পলিটিক্যাল রিকনসিলিয়েশন, সোশ্যাল রিকনসিলিয়েশনের কথা যদি বলি, তাহলে প্রথম যে জায়গাটা আসে যে ওই অনুধাবন, এখন যেই ধাঁচে আওয়ামী লীগের ভাই বন্ধুরা কথা বলছে, এই যে আপনার হলো জুলাইকে মানে সিডিআই সহ বিভিন্ন ধরনের কথা বলছে, অবভিয়াসলি জুলাইয়ের পরবর্তী সময়ে সমন্বয়ক নামে যারা ছিল তারা সারা দেশে অবিচার করেছে, জুলুম করেছে এবং লুটপাট করেছে, মব সৃষ্টি করেছে। এবং আপনার এলাকায় যদি একজন সমন্বয়ক থেকে থাকে, তাহলে সেই সমন্বয়ক বিষয়ে মানুষের অভিমত কি জানেন? যে শালা তো মাল কামাইছে, এইভাবেই বলে, শালা তো মাল কামাইছে। প্রত্যেকটা এলাকা, যার এলাকায় যেই সমন্বয়ক সেই একই কথা, শালা তো মাল কামাইছে। এবং এই সমন্বয়ক শব্দটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থান চলা অবস্থায় প্রাসঙ্গিক ছিল না, যে কোন এলাকার কে সমন্বয়, কি সমন্বয় করতেছে, জনগণই এই অশ্লীলতা, আন্দোলনের সমন্বয়কারী ছিল। রাজনীতিতে অশ্লীলতা, অশ্লীল শব্দ স্লোগানের জন্য তো এই সমন্বয়করাই দিচ্ছে। ওদের মুখ, না না, ওদের এটা তো হাতেই তো জুলাই গণঅভ্যুত্থানের তো আপনার হলো মানে এটা ছিঁড়া ফেল, ওটা ছিঁড়া ফেল, হ্যাঁ, আওয়ামী লীগ সিডিআই অথবা জুলাই সিডিআই, এই শব্দগুলো তো জুলাইয়ের পরের শব্দ, জুলাইয়ের সময়ের শব্দ না, জুলাইয়ের সময় না, জুলাইয়ের পরের জুলাইয়ের শব্দ, পর। জুলাইয়ের পরের শব্দ একটা অসহিষ্ণু সময়ের শব্দ, একটা মব পিরিয়ডের শব্দ। জুলাই কি একটা মব ছিল? না, জুলাই একটা মব ছিল না। জুলাই জনগণের প্রোটেস্ট ছিল, জনগণের ডিমান্ড ছিল, জনগণের দাবি ছিল। এবং এইটা বলার একটা পাগলামি যে জুলাই কোনো মানে হলো সুস্থ আন্দোলন না, জুলাই সবচেয়ে সুস্থ এবং সুন্দরতম আন্দোলন ছিল, সুস্থ এবং সুন্দরতম আন্দোলন ছিল। সেই সুস্থ এবং সুন্দরতম আন্দোলনে অনেকগুলো অঘটন ঘটেছে, এবং সেই সবকিছু মিলেই একটা অভ্যুত্থান বা আন্দোলন বা বড় আন্দোলন আমরা এভাবে বলি। একটু কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেই ফ্রেমিংটা আমি করা হয়, একটু ইন্টারফেয়ার করি। আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই নিয়ে যে, একটু শেষ করি, আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই নিয়ে যে ফ্রেমিংটা যেই ভাষায় করা হয়, এইটা দেখেন আপনি, যা যা জুলুম হয় সেই জুলুমকারীদের বিপক্ষে বলতে হবে। পুরো একটা প্রক্রিয়াকে আপনি যদি ঘায়েল করতে চান, আপনি ঘায়েল করতে পারবেন না, ঘায়েল করা সম্ভব না সেটা। এই জায়গাগুলোতে ভুল করা হয়, এই জায়গাগুলো অনুধাবন। জুলাই গণ অভ্যুত্থান চলা অবস্থায় আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের সুপ্রিম জায়গার সবাই আমাকে শুনছিল, আমি যতটুকু জানি, তারা ওই অবস্থায় কনফারেন্সে ছিল, আমার আমার স্টেটমেন্ট নিচ্ছিল এইভাবে। তখন আমি একটু সুযোগ পেয়ে একটা পরামর্শ দিয়েছিলাম, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেন, নির্বাচনের ডেট দেন যদি বাঁচতে চান, এটাই বলছিলাম। এরপরে আমার নির্যাতন আরো বেড়ে গিয়েছিল, ওটাই কিন্তু বাস্তবতা, ওইটা কিন্তু তারা রাখেনি। আমাদের আমাদের অনেক কিছুই ভালো করার সুযোগ ছিল, অনেক কিছু সুন্দর করার সুযোগ ছিল, যাই হোক রাখেনি, বা যে অবস্থায় গেছে তার পরিণতি তো আমাদেরকে ভোগ করতে হবে। কোনো মানে পুরো বিষয়টা এইরকম না যে কোনো পাপ কাজ ঘটেনি, কোনো হত্যাকাণ্ড ঘটেনি। যদি কোনো মানে পাপ যদি না ঘটে থাকে, কোনো হত্যাকাণ্ড যদি না ঘটে থাকে জুলাইয়ে, তাহলে এতগুলো মানুষ ভয়ে দেশ ছাড়লো কেন এভাবে? মানে তারা ফিউরিয়াস হয়ে গেল কেন? কারণ জানতো যে এমন কিছু একটা ঘটেছে, এমন একটা অধ্যায় রচিত হয়েছে, যে অধ্যায় রচিত হওয়ার ফলে মানুষ তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবে এবং তাদের যে কোনো দুর্ঘটনা করতে পারে, তাদের জন্য সিকিউরিটি কনসার্ন তারা এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত না, এই পর্যন্ত একটা বাস্তবতা, সেই বাস্তবতাকে আপনি যদি মনে করেন যে এই ওই স্ট্যান্ডবাজি যে না এগুলো সব
জঙ্গি, যে ভাষা বলা হয় যে জুলাই আন্দোলনকারীরা জঙ্গি, যে ভাষাটা প্রয়োগ করা হয়, এই ভাষা প্রয়োগ করে আপনার হলো বেশি দূর মানে হালে পানি পাওয়া যাবে না। এই ভাষাটা এইরকম ভাবে হওয়া উচিত না। ঠিক আছে? আহ, একজন আন্দোলনকারী অবশ্যই একজন খুনির সমান না। হত্যার অপরাধী একজন আন্দোলনকারী না। তো এই বিষয়গুলো না অনুধাবনের বিষয়। এই পর্যন্ত জুলাই, আর জুলাইয়ের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে, পরবর্তীকালে বিএনপির যে চাহিদা সৃষ্টি হচ্ছে, অথবা আওয়ামী লীগের যে চাহিদা সৃষ্টি হচ্ছে, অথবা জামাতের যে চাহিদা সৃষ্টি হচ্ছে, এই চাহিদা কোনোটাই সুস্থ চাহিদা না। চাহিদাগুলোর মধ্যে জামাতের তো একমাত্র চাহিদা যে আওয়ামী লীগ নামে কোন এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আর না আসুক। এখন জামাত কেন চায় যে আওয়ামী লীগ নামের এস্টাবলিশমেন্ট বাংলাদেশে একদমই না আসুক? কেন চায়? এই চাহিদার কারণ কি? এই চাহিদার কারণ একটা প্রতিশোধ। সেই প্রতিশোধটা আমরা কিন্তু আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ ছিলাম না, কিন্তু জামাত আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ। এবং সেই প্রতিশোধ পরায়ণটা মুক্তিযুদ্ধের কারণে, স্বাধীনতা যুদ্ধের কারণে। ওই পরাজয়ের গ্লানি তারা বইতে ক্লান্ত এবং ত্যক্ত তিক্ত। তারা হলো বিষধর সাপের মতো করে কামড়াতে চায় সবাইকে। সেই গ্লানি, সেই গ্লানি জামাতের গ্লানি। সেটা কি আমাদের গ্লানি? সেটা কি জনগণের গ্লানি? সেটা কি বিএনপির গ্লানি? এই সামগ্রিক একটা পরিস্থিতির কথা বলতেছি। সেই গ্লানি থেকে ওরা চায় যে আওয়ামী লীগ এখানে রাজনীতি করতে পারবে না। একটা হলো গ্লানি যে আওয়ামী লীগ যখন আসে তখন রাজাকার এবং মুক্তিযোদ্ধা ফ্রেমিংটা হয়, এবং ওরা তখন টিকতে পারে না। এই কারণে ওরা স্থায়ীভাবে চায় আওয়ামী লীগ রাজনীতি না করুক। কিন্তু বাস্তবে বাংলাদেশের এস্টাবলিশমেন্টে সরকারি দল বা বিরোধী দল কোন স্তরে কি যুদ্ধ অপরাধী যারা, দেশদ্রোহী যারা, স্বাধীনতা বিরোধী যারা, মানে দেশের মুক্তির কালে, দেশের পুনর্জন্মের কালে, হ্যাঁ, দেশের জন্মের কালে যারা ওই জন্মকে অস্বীকার করে, হ্যাঁ, এবং সেই জন্মের সময়ে যারা জন্মের সাথে সম্পৃক্ত তাদেরকে হত্যা করে, গণহত্যা চালায়, তারা বাংলাদেশের রাজনীতিতে হয় সরকারি দল অথবা বিরোধী দল, কোনো অবস্থাতেই প্রাসঙ্গিক না। এটাই বাংলাদেশের একটা লজ্জা যে আমার নামে একটা দল বিরোধী দল হয়ে আছে। এটাই লজ্জা। এবং তাদের আকাঙ্ক্ষা যে মুক্তিযুদ্ধের কোনো একটা ইস্টাবলিশমেন্ট এখানে এসে না দাঁড়ালেই তারা মানে আসলে আওয়ামী লীগের সামনে দাঁড়ালেই জামাতের মাথা নিচু হয়ে ওঠে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আপনার বিএনপি এবং আওয়ামী লীগকে পছন্দ করে, ওইটুকু পছন্দ করে যে এরা অন্তত মুক্তিযুদ্ধের কিছুটা ধারক বাহক। হ্যাঁ, যেমন আওয়ামী লীগ অনুপস্থিত, বাংলাদেশের জনগণ একমাত্র বিএনপিকেই মুক্তিযুদ্ধের জন্য একটা ছায়াতল হিসেবে মনে করে। সাংস্কৃতিক কর্মী, মুক্তমনা মানুষগুলো কিছুটা মনে করে যে বিএনপি হয়তো তাদেরকে নিরাপত্তা দিবে। নিরাপত্তা দিতে পারছে কি পারছে না সেটা পরের বিষয়, বাট তার প্রত্যাশা করে, তারা আকাঙ্ক্ষা করে তাদেরকে ওই ছায়ায় রাখবে, ওই নিরাপত্তায় রাখবে। হ্যাঁ, মানুষের কনফিউশন আছে যে জুলাইয়ের পরে একজন নারী মুক্তভাবে চলতে খুব কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে, এখনো পারছে কিনা 100% কনফার্ম না, বাট মানুষের প্রত্যাশা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এটা করে দেন। জনগণের প্রত্যাশা যে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান সাবলীল হোক, বলিষ্ঠ হোক। এই জায়গাগুলোতে যদি বলিষ্ঠ উচ্চারণ করতে পারে তাহলে সম্মান করবে, না হলে সম্মানটা দিবে না। তো তার কারণ আমি 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 যে জায়গাটা বলতে চাইছিলাম যে জুলাই আন্দোলন নিঃসন্দেহে আপনার আমার পরিবারের সদস্যরা বের হয়ে গিয়েছিল, মানুষ অনেক কিছুর প্রতি ওই যে বের হওয়ার আবেগটার পেছনে ফান্ডিং, যেটা কারণ মেটিকুলাস ডিজাইন বলে, তো প্রতিষ্ঠিত যে আমেরিকান ফান্ডিং ছিল এবং সেই ডিপ স্টেটের খেলা ছিল, এই জায়গাটাই কি দায়ী যে পরবর্তীতে জুলাই পরবর্তী যে অকর্মগুলো হয়েছে? আর আমি বলতে চাচ্ছি আমাদের প্রসঙ্গটা ছিল যে 2 বছর অতিক্রান্ত হয়েছে, এখন শেখ হাসিনার ফিরে আসার তাৎপর্যটা কি হবে? হ্যাঁ, আমি ওইটা বলছি। দেখেন দেখেন আমেরিকার ফান্ডিং কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা নেয়নি। আমার কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ নেতাকর্মীরা আমেরিকার ফান্ডিং এ এই আন্দোলনের নাম ছিল, অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তারাও কি আমেরিকার ফান্ডিং নিয়েছিল? আমি কি আমেরিকার ফান্ডিং নিয়েছিলাম? মোশাররফ করিম সহচিত্র নায়ক নায়িকারা এখানে মিডিয়া কর্মীরা নেমেছে, তারা কি ফান্ডিং নিয়েছিল? সুতরাং জুলাই গণঅভ্যুত্থানে আমেরিকার ফান্ডিংটা মুখ্য বিষয় ছিল না, বরঞ্চ জুলাই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমেরিকার ফান্ডিং এর একটা বিষয় থাকতে পারে, এবং সেইটা ডক্টর ইউনূসকে ক্ষমতা দখল করতে, ক্ষমতা চুরি করতে সহযোগিতা করেছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হওয়ার জন্য শেখ হাসিনার রাগ এবং ক্রোধ সেটাই যথেষ্ট ছিল। তিনি যথেষ্ট রাগী, তিনি যথেষ্ট আপনার হলো অহমিকা সম্পন্ন, যে অহমিকাই সবকিছু পুড়ে গেছে। এবং সেই পুড়ে জনগণ পুড়ে যায়নি, আওয়ামী লীগ নামের দলটা পুড়ে গেছে, উনি নিজে পুড়ে গেছেন। এখন তার ফিরে আসার তাৎপর্যটা কি হতে পারে? ফিরে আসার তাৎপর্য বিষয়ে বলি, আমি একটু বলি যে আমার যেটা মতামত, যে উনি যদি মানে
ওই সময় অনেকগুলো প্রেশার ক্রিয়েটিং গ্রুপ আছে, যেমন ঠিক যাওয়ার আগ মুহূর্তে তিনি কয়েকটা জায়গায় যোগাযোগ করতে পারেন, সম্ভাবনা আছে। সেটা হলো আমেরিকার কাছে যে আমাকে সেভ করেন বা আমি এখন কি করতে পারি, ইন্ডিয়ার কাছে, রাশিয়ার কাছে, চায়নার কাছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যোগাযোগ করেছিলেন হয়তোবা। ওই সময়টাতে কেউ তাকে সাপোর্ট করেনি অথবা তাকে টিকে থাকার জন্য মানসিক শক্তি দেয়নি, পাশাপাশি সেনাবাহিনীও দেয়নি। এই সবকিছু মিলে একটা পরিস্থিতিতে তিনি এখান থেকে চলে গেছেন। বাট কোনো দিক থেকে তিনি যদি সাপোর্ট পাইতেন তাহলে আমার মনে হয় না যে তিনি এখান থেকে চলে যেতেন। ওনাকে সেই সময় ইন্ডিয়াও সাপোর্ট করেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে। এবং আপনার হলো এই হলো একটা যাওয়ার পরিস্থিতি। আর আসার পরিস্থিতি হলো যে উনি যদি ভয়ঙ্কর সাহসী হন তাহলে বাংলাদেশে আসবেন এবং তার নেতা কর্মীদের সহ যে গ্রেপ্তার হবেন যে কথাটি বলেছে, আপনার হলো এটা আহ, এটা অবিশ্বাস্য লাগে না আমার কাছে, অবিশ্বাস্য লাগে না, আমি আবারও বলছি। এবং ওই যে প্রেক্ষাপট যে 1974 সালের পরে, 75 সালের পরে উনি বাংলাদেশে আর আসলেন না, দীর্ঘদিন ভারতে ছিলেন বা দেশান্তরিত ছিলেন ওই সময়টাতে। তবে আপনার হলো ওনার যে বয়স অথবা আহ, অন্তত এইরকম যে উনি যদি দেশের বাইরে মারা যায় তাহলে ওনার লাশ বাংলাদেশে আসবে না। সেই জায়গা থেকে ওনার একটা আকাঙ্ক্ষা হতে পারে যে উনি মৃত্যুর আগে শেষ বয়সে বাংলাদেশে মরতে চান, সেটা কি অবস্থায় মরেন তিনিও দেখায় দিতে চান। এরকম যদি ওনার মনোবাসনা তৈরি হয় তাহলে সেটা আবার একটা ভয়ঙ্কর বিষয়, সেক্ষেত্রে তিনি চলে আসতে পারেন। ঠিক আছে। এই ধরনের মনোবাসনা ছাড়া যে মরলে বাংলাদেশে গিয়েই মরবো, এই ধরনের মনোবাসনায় কেবলমাত্র ওনাকে দেশে আনতে পারে। এছাড়া অন্য কোনো যোগ বিয়োগে আপনার হলো আমি দেশে আসার সম্ভাবনা এভাবে দেখি না। মানে একজন রাজ পরিবারের সদস্য বা একজন রাজা নিজে আপনার হলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তার বিরুদ্ধে অলরেডি বিভিন্ন রায় হয়ে আছে, এসে জেলখানায় ঢুকে যাবেন, সেখান থেকে আরো গুরুত্বপূর্ণ কোনো শাস্তি হবে। তবে এখানে প্রেক্ষাপট অনেকগুলোই ভিন্ন রকম হতে পারে। আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে বা দল বললে এখানে যদি আটক হয়ে যায়, আপনার লেস আনলেস জামাত ক্ষমতা যদি থাকে তাহলে হয়তো বা প্রতিশোধ পরায়ণ হয়ে রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে, বিপরীতে তারাও মানে মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার যারা তাদেরকে মারতে চায়, ওই একটা ক্রোধ থেকে তাদেরকে ঝুলাই দিতে পারে, তাদেরকে আনরেস্ট সিচুয়েশনে ফেলে গণহারে সবাইকে মেরে ফেলতে পারে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। কিন্তু আপনার হলো অন্য কোনো ইস্টাবলিশমেন্ট, সেটা ডক্টর ইউনূস থাকা অবস্থায় অথবা তারেক রহমান থাকা অবস্থায়, যে কেউ থাকা অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার ফাঁসি হবে বলে আমি মনে করি না, বা আরো ভয়ঙ্কর কোনো শাস্তি হবে বলেও আমি মনে করি না। যেটা সাধারণত রাজবন্দীরা যতক্ষণ ক্ষমতার বাইরে থাকে ততক্ষণ জেলে থাকে, ওই রকম একটা সিচুয়েশন হইতে পারে। এটা আমার একটা পারসেপশন। ঠিক আছে। তখন আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাই। আপনারা দেখেছেন এনসিপি পদযাত্রা শুরু করেছে। পদযাত্রা তারা এবার গোপালগঞ্জ বাদ দিয়েছে, পরে আরো 2-3টা জেলা বাদ দিয়েছে। গোপালগঞ্জে প্রথম দিনেই তারা, এটা মোটামুটি বোঝা গেছে যে ভয় পেয়ে তারা গোপালগঞ্জ যাচ্ছে না এবার। আর কিংস পার্টি হিসাবে সবাই চেনে এনসিপি কে। এবং তার পদযাত্রার প্রথম দিনের অনুষ্ঠানে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওভারঅল এনসিপির এই যে কিংস পার্টি, কিং থাকা অবস্থায় পদযাত্রা আর কিং বিহীন সময় পদযাত্রা, কি পার্থক্য দেখছেন? আমি বলি, এনসিপি কি জঙ্গি সমর্থিত কোন সংগঠন? জিজ্ঞাসা করছি এই জন্য যে প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুরের সঙ্গে কিন্তু তাদের লোকদের একটা সম্পৃক্ততা ছিল। এটা হলো একটা বিষয় যে এরকম একটা ঘটনা তারা সম্পৃক্ত, যদি তারাই নিজেরাই উপযাচক হয়ে সেখানে দৌড়ে গেছিল, যে তারা মনে হয় ডেইলি স্টারের লোকদেরকে উদ্ধার করতেছে, এরকম একটা নাটক ছিল। তো এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে তাদের মধ্যে একজন জঙ্গি সম্পৃক্ততা পাওয়ার কারণে তারা বহিষ্কার করেছে। এই জন্যই জিজ্ঞাসা করছি যে এনসিপি কি জঙ্গি সমর্থিত কোনো সংগঠন? জিজ্ঞাসা করছি আর কি, আমি ডিক্লারেশন দিচ্ছি না। এবং তাদের প্রোগ্রামে বোমা হামলার ঘটনা বলছে, তারা তৎক্ষণাৎ যে প্রতিক্রিয়া জানাচ্ছিল, তারা কিন্তু পরবর্তীতে আর এই প্রতিক্রিয়া আগায় নেয়নি। তো আগায় না নেওয়াটা একটা অন্যরকম বার্তা দেয় যে নিজেরাই ঘটানো, অথবা এমন কোন তথ্য প্রাপ্তি, যে তথ্য প্রাপ্তি এইরকম ইঙ্গিত দেয় যে তদন্ত হলে তাদের দলের লোকেরাই পারস্পরিক দ্বন্দ্ব থেকে আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টি, এক পক্ষ আর এক পক্ষকে ভয় সৃষ্টি করার জন্য, প্রোগ্রাম ভণ্ডুল করার জন্য বোমা ফাটিয়েছে। কিন্তু সরকারকে এই বিষয়ে খুবই সুষ্ঠু তদন্ত করা উচিত সরকারের স্বার্থে। কারণ এই ধরনের ছোটখাটো কোনো বিপদ সরকার পতনের হতে পারে। এই ছেলেগুলো
সুযোগ পেয়ে, ক্ষমতা পেয়ে লুটপাট করেছে, মব সৃষ্টি করেছে, অশান্তি সৃষ্টি করেছে, এই সবকিছু কে ছাপিয়ে যদি সত্যিকার অর্থে বোমা হামলা ওখানে সরকারের পক্ষে কেউ করতো অথবা আওয়ামী লীগের পক্ষে করতো, সরকার পক্ষে যদি রাগ ক্ষোভ থেকে করতো বা আওয়ামী লীগের পক্ষে থেকে করতো, তাহলে ওইটা ওই সার্জিসের মাথার উপর অথবা নাহিদের মাথার উপর গিয়েই পড়তো, মিস্টেক হওয়ার কথা না। হ্যাঁ, তো এটা হলো একটা বিষয়। তারা যে রক্ত মাখা জুতো দেখাইছে, সেই রক্ত মাখা জুতো দেখালেও কার পাড়া উড়ে গেছে এরকম উড়ে যাওয়া একটা পা কিন্তু তারা দেখাতে পারে নাই। পারছে নাকি? আপনি কি পাইছেন নাকি? মানে যেই রক্ত মাখা জুতা, মানে জুতা রক্ত মাখা মানে কি? কোনো একটা পা উড়ে গেছে, কোনো একটা পা রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, তাই না? মিডিয়ায় কিন্তু এরকম জখম হওয়া কোনো পাকে দেখা যায়। তাহলে এইটা জুতা মাখা মানে এটা এটা কি আলতা রং ছিল নাকি রক্ত ছিল আমরা জানি না। ওই জুতা